আমি অনেকটা ছোট, তখন 12-এ পড়ি, 11-12 হবে, অতটা মনে নেই আমার এক্স্যাক্ট। আমি আমার দিদির সঙ্গে দিদির মামার বাড়ি ঘুরতে যাই, এই যে জেঠিমা বললাম গ্রামে বাড়ি, এর আগের ঘটনাতে তোমাকে বলেছিলাম। আমার জেঠিমার তো বাপের বাড়ি গ্রামে বাটানগরে। আর ওর থেকে বজবজ লাইনটা তুমি শুনেছো কিনা জানি না, বাটানগর বজবজ, আমি অতটা জানি না। দিদির সঙ্গে গেছিলাম, তখন ওই হাওড়া বাটা মিনি গুলো যেত, দিদির সঙ্গে গেছিলাম, মহেশতলা হয়ে যায়, ঠিক ওই মহেশতলার মুখটাতে নামিয়ে দেয়, বাটা মোড়টাতে নামায় দিয়ে ভিতরে যেতে হয়। তো ওখান থেকে বজবজ আমরা যাই। দিদির মাসির যেই মাসিমণিটাই আমার মাকে অ্যাড্রেস দিয়েছিল, সেই মাসিমণির মেয়ের শ্বশুর বাড়ি ঘুরতে যাই। আমি তখনও জানতাম না যে আমার জন্য এত বড় একটা বাঁশ লুকিয়ে রয়েছে, বিশাল বড়। যাই ওখানে, যাওয়ার পর ওদের না এরকম আগেকার দিনে যেমন বাড়িগুলো এরকম গোল মতন হয় না, মাঝখানে দেখবে উঠোনের মধ্যে তোমার ওই তুলসী মঞ্চ থাকে, তারপরে তোমার ওই আরে বলো না ভাতকুয়ো টাইপের, যে ভাতকুয়ো এরকম দড়ি দিয়ে জল ওঠায়, ভাতকুয়োই তো বলে ওটাকে, হ্যাঁ ভাতকুয়ো থাকে। তো সেগুলো ছিল অ্যাকচুয়ালি। বাংলাতে একটু কাঁচা, কারণ আমার বাংলা ছিল না, হিন্দি ছিল আমার, ওই জন্য একটু প্রবলেম হয় বাংলাতে। তো ওরকম ভাতকুয়ো মতন ছিল, ভালো কথা। যাওয়ার না ইটস ওকে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ি বেরিয়ে আমাদের হাত পা মুখ ধুইয়ে দেয়, যে দিয়ে ঘরে ঢোকো। এটা গ্রামের, কিন্তু আমি অনেক বাড়িতে দেখেছি, বা শহরেও দেখি যে অনেকেই বলে বাইরে থেকে এসছো পা ধুয়ে ঘরে ঢোকো, তো এই জিনিসটা হয়। তো আমরাও গেছি, যাওয়ার পর না এরকম ওদের ওই বারান্দাটাতে এরকম বসে আছি আমি, বেশ ভালো লাগছে, চারিদিকে গাছপালা। হঠাৎ করে যে ঘরের বাইরেটাতে আমি বারান্দাটাতে বসেছিলাম, তার পাশে আর একটা ঘর, দরজাটা মনে হলো না কেউ জোরে যদি খোলে, ওরকম জোরে খুললো, খুলে একটি মহিলা পেরিয়ে এলো। তুমি নর্মালি, উনি এখনো বেঁচে আছেন, ওই মহিলাটি এখনো বেঁচে আছেন স্টিল নাও। এটা একটা জিন রিলেটেড ঘটনা। ওনার চুলটা মাথা থেকে মেজে অবধি থাকে, জানো তো, এত বড় চুল। সিরিয়াসলি, দর্শকরা যদি কখনো চায় তোমাকে মেসেজ করে, তুমি ওখানকে, তুমি কিছুদিন পর তো শুনলাম অনেক কিছুই নতুন করবে, তোমাকে ওখানে নিয়ে যাবো, তুমি ক্যাপচার করতে পারবে জিনিসগুলো, শেয়ার করতে পারবে, এইটুকু তোমাকে আমি বলে রাখলাম। তো যাই, হঠাৎ করে দরজাটা খুললো, মহিলাটি বেরিয়ে এলো, মহিলাটির চুল মাটি অবধি লুটছে, বিনুনি করা, মাটি অবধি লুটছে, এসে ঠিক আমার কাঁধের এই জায়গাটা, সে কুকুরটা দেখবে হাতে একটু শোকে, ও ঠিক কাঁধের আমার এই জায়গাটাতে এসে একটা গরম নিঃশ্বাস পড়ছে, আর ঠিক এরকম শুকছে ঠিক এইখানটা। খুব বাজে অভ্যাসে আমি ভীষণ চড়া পারফিউম লাগিয়ে বেরোই, যেটা একদমই উচিত না। এটা আমি আমার চ্যানেলেও বলি লোককে, যে প্লিজ যারা মেয়েরা রয়েছে স্পেশালি তাদের জন্য, সন্ধ্যাবেলাতে চুল ওপেন করে পারফিউম লাগিয়ে যাবে না। তুমি তাদেরকে ইনভাইট করছো যে আয় ভাই আমাকে পজেস্ট কর, এরকম একটা ব্যাপার। তো ওরম চুল ওপেন খোলা, ওনার, আমার চুল খোলা ছিল, উনি ঠিক কাঁধের এখানটায় সেরকম। তখন তো এত জ্ঞান ছিল না এইসব নিয়ে, এখন দিন দিন আমার জ্ঞান বাড়ছে এগুলো নিয়ে কাজ করছি বলে। তো উনি ওরম করলো, আমি না এরম ঘুরে তাকে চমকে গেছি। ওনার মুখটা খুব একটা সুবিধের মুখ নয়, তুমি দেখলেই বুঝতে পারবে। আমি না এরম দেখে চমকে গেছি যে এরকম কেন করছে উনি। আমার মাথায় হাত বুলিয়ে আমায় বলছে, কিরে ভালো আছিস? আমি বলছি হ্যাঁ, তো আপনি কে? আমি তো চিনি না। এবার ওনার শাশুড়ি আমাকে পিছন দিক দিয়ে ইশারা করছে, তুই ওঠ, উঠে ঘরে যা। আমি না উঠতে পারছি না, মানে মাটিতে এরকম করে আমি এরকম, এই বুঝতে পারছো পজিশনটা, মানে পুরো এরকম দুটো হাত মাটিতে রেখে আমি এরকম তাকিয়েছি, মানে উনি আমার ঘাড়ের ওপর, মানে উঠে আমার ওপর এই এই ফেসে কথা বলছে আমার সাথে। উঠবো কি করে, সম্ভব ওঠা আমার? যাই হোক, কোনোভাবে উঠে আমি গিয়েছি, মুড়ি খাচ্ছি, তখন ওনার শাশুড়ি বলছে
আমার যাকে তো জিনে ধরেছে। জিন মানে কি সেটাই তখন আমি জানতাম না। তখন বলছে আমার যা যখন ওনার কোনো বেবি নেই, জানো তো, ওই মহিলাটির কোনো বেবি নেই আজ অব্দি। ওনার যা বিয়ের পর ওই ওনার শাশুড়ির সঙ্গে কবরস্থান দিয়ে আসছিলেন, উনি থুতু ফেলেছিলেন কোনো কবরের ওপর, সেখান থেকে ওনার ওপর ওই জিন রয়েছে। এবং ওনার হাজবেন্ডকে পর্যন্ত ওনার বেডরুমে ঢুকতে দিত না। প্রত্যেক দিন রাত্রির 12টা 12:30টার সময় চান করে নামাজ পড়ে 2টোর সময়, কিন্তু মুসলিমদের নামাজ পড়ার টাইম হচ্ছে 4টে, আমি যতদূর জানি 4টে টাইমটা চেঞ্জ হতো। যাই হোক, ওদের অনুযায়ী 2টোয় যারা নামাজ পড়ে 12টা থেকে 2টো বা এরকম কিছু, ওনার তোমার যারা ওই সাবস্ক্রাইবার রয়েছে তারা বলতে পারবে, জিনেরা বলে। এবং ওনাকে আশিক জিনে পজেস্ট করেছিল। এবং আমরা যখন যাই, আমি নিজের চোখে দেখেছি, তুমি যদি দোলনায় চড়ো, দোলনা যে এগুলো সুইং করে, সুইং এ চড়ো, কতটা হাইট অব্দি উঠবে? লিমিটেশন আছে। এই এই এর বেশি তো উঠবে না। এই দেওয়ালে ঠেকছে, ওই দেওয়ালে পা উঠছে, এই দেওয়ালে যাচ্ছে, এই দেওয়ালে পা উঠছে, নিজের চোখে দেখেছি। পেছনে চুল খোলা, পুরো চুল খোলা, গান গাইছে। এবং ওনার যে গানের ভয়েস, সেটা ডিউয়েল টুন বেরোচ্ছে, একটা মেয়ে একটা ছেলে। এবং ওটা তো সীমিত নয়, রাত্রি তখন 10:30 বাজে, খাবারটা ঠিক এরকম দোরগড়ার সামনে দিল, এরকম দোরগড়ার সামনে খাবারের প্লেটটা দিল, দরজাটা নিজের থেকে খুললো, মানে কেউ কিন্তু নেই, দরজাটা আপনি আপ খুললো, খাবারের থালাটা স্যাট ঢুকে গেল, দরজার দাম করে বন্ধ। তুই দেখেছিস সেটা? নিজের চোখে দেখেছি। ওই রাত্রিটা আমি দিদিকে বলছি আমি থাকবো না, তুই আমাকে নিয়ে এক্ষুনি বাড়ি চ। তারপরে ওনার হাজবেন্ড যেদিনকে মারা যায়, যখন ওনার হাত থেকে শাঁখা পলা, যেটা আমাদের বাঙালিদের নিয়ম, শাঁখা পলা সিঁদুর মোছানোর জন্য, বলছে আমার তো স্বামী বেঁচে আছে, তোরা কেন আমার হাত থেকে এগুলো খোলাচ্ছিস? ও তো আমার স্বামী নয়, আমার স্বামী তো ঘরেতেই রয়েছে। এবং ওই যে যেদিনকে ওনার শ্রাদ্ধ হয়, ওনার নিজের স্বামী যেদিন শ্রাদ্ধ হয়, ওই আমার যে দিদির আরো বাচ্চা কাচ্চারা ওখানে রয়েছে, তার জায়ের বাচ্চা, মানে এরকম তো আশেপাশে অনেক, তারা বাচ্চারা ছাদে উঠছে, খেলছে, ঠাম্মা দেখছে ওর ঠাকুমা যে রান্না করছে, তার মধ্যে সব খাবারের মধ্যে এত এত পেঁয়াজ কেটে কেটে দিচ্ছে। শ্রাদ্ধের দিন কিন্তু কোনো পেঁয়াজ দিয়ে কোনো খাবার হয় না, এত পেঁয়াজ কাটছে সব খাবারে দিচ্ছে। বলছে আমি নিরামিষ খাবো কেন, আমার স্বামী বেঁচে আছে। এবং অদ্ভুত ভাবে চুলটা তো নিচে অব্দি ঠেকছে, ওই যে বিনুনির যে লাস্টে এতটা চুল গ্যাপিং থাকে, ওটাই না এরকম করে লাফাচ্ছে। এবং বাচ্চাগুলো খেলতে খেলতে বদমাইশি করে কি করেছে, ঠাম্মাকে ঢিল মারি, ওই বিনুনিতে ঢিল মেরেছে। উনি যখন ঘর থেকে বেরিয়ে এসে বাচ্চাগুলোর দিকে তাকিয়েছে, দেখছে পুরো মনিটা সাদা। এইগুলো যখন আমি শুনেছি, আমার মনে হবে আমি ওই রাত্রিটা ওখানে থাকি, বা ওরম চোখে দেখছি উনি ওরম ফ্লাইং করছে, ওরম দরজা খুলে খাবার ঢুকছে। পরের দিন সকালবেলায় তুমি জানো, ওই মহিলাটি আমার হাত ধরেছে, কি বললো, আমাকে নিয়ে এরম করে ঘরে ঢুকলো, ওনার ঘরে। ভাগ্যিস দরজাটা বন্ধ করেনি। দেখছি ওনার তো আগেকার দিনে সেই পালঙের যে খাটগুলো হয় না, এবং ওনারা একটা টাইমে জমিদার ছিলেন, ওনাদের আজও নাম আছে ওখানে। এরম 4টে পায়া, তো তুমি খাটের একটা পায়া তুলে ঝাড় দিতে পারবে? এরম একটা করে এরম পায়া তুলছে, এরম করে ঝাড় দিচ্ছে, আবার নামাচ্ছে, আবার ওই পায়াটা তুলছে, ঝাড় দিচ্ছে, নামাচ্ছে। 4টে পায়া ওইভাবে তুলে ঝাড় দিয়েছে। তুই এটা দেখছিস? তোকে ঘরে নিয়ে গিয়ে? আমি দেখছি, আমাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ইভেন ওনার যে ওই আমার এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছেন উনি। এবং ওনাদের বাড়িতে ওই মুসলিমদেরই একজন ডেকে এনেছিল, তো তাকে বলেছিল যে এটাকে কোনোভাবে যদি এটার কোনো রকম সলিউশন করা যায়,
ঘর থেকে চিৎকার করে বলছে তোর বংশ নির্বংশ করে রেখে দেবো, তুই আমাকে তাড়ানোর জন্য এসছিস। সে ভয়তে চলে গেছে, ওই বাড়িতে কেউ ঢোকে না জানো। এবং আমরা যখন ওই রাত্রিবেলা আমি শুয়েছি, এগুলো দেখার পর রাত্রে ঘুম তো আমার উড়েই গেছে। বিয়ের আগে না বিয়ের পর? বিয়ের আগে, আমি তখন ক্লাস 11-12 পড়ি, আমার তো বিয়েই 2021 হয়েছে। তো এরকম প্রচুর ঘটনা আমি জানি না, আমি তোমাকে বলছি, তুমি তো আমাকে কোনো বাড়িতে নিয়ে যাও না, যেমন আমার স্টুডেন্ট, আমি মেকআপ শেখাতাম, এখন অফ হয়ে গেছে এই কাজগুলোর জন্য, আর সম্ভব হয়ে ওঠে না, আমার অন্য একটা বিজনেস আছে সেগুলো দেখতে হয় বলে। আমার অদ্ভুত একটা ব্যাপার, আমি যদি কারোর বাড়িতে এরকম পা দিয়ে ঢুকি, আমি গেটে দাঁড়িয়ে বলে দেবো তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থাকে, আমি তোমায় বলে দেবো আছে। তোমার বাড়িতে আছে? না, নেই। মানে যদি থাকে না, তার কিছু সিমটমস তার বাড়িতে থাকবেই। একদম ঢুকেই এন্ট্রেন্সে কোনোদিনও বাথরুম রাখতে নেই, একদম ঢুকেই, মানে গেট থেকে ঢুকছো, ঢুকেই সামনে বাথরুম রাখতে নেই। ঘরে ড্যাম পড়ে থাকলে নেই, যেগুলো তোমার বাড়িতে নেই, আমি যেটুকুনি দেখেছি নেই, আমি তোমাকে বলে দিলাম নেই। তো এই জিনিসগুলো তখন তো আমি জানতাম না, বাট হ্যাঁ, আমার স্টুডেন্টের বাড়িতেও আমি গেছিলাম, অন্য এক পডকাস্টে তোমার এই ঘটনাটা বলবো, ওটা আরো বড়। ওনার বাড়িতেও রয়েছে। আমার স্টুডেন্টের মা রীতিমতন ভয় পায় এখনো। আমি এখন একটু কেটেছে, আমি একটা জিনিস দিয়ে এসেছিলাম, মানে আমি কিছু জিনিস জানি টোটকা, যেগুলো বলে দিলে মোটামুটি সেফটি, একটু রিল্যাক্সে তুমি হাত পা ছড়িয়ে থাকতে পারবে। এখন ওরা একটু শান্তিতে রয়েছে বাচ্চা দুটোকে নিয়ে। ওনার বাবা থাকে, মানে স্টুডেন্টের বাবাটা থাকে না, বাইরে বাইরে কাজ করে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ চলে গেছিল। তোর মনে হয় না যে এই জিনিসগুলো কেউ পাঠাচ্ছে বা চালান করা হয়, এরকম কিছু না? কোনটা? এই জিনিসগুলো, যে জিনটা, যে মহিলাটা যে দেখতে পাচ্ছি, উনি তো থুতু ফেলেছে বলে ওনাকে পজেস্ট করেছে। তারপর তো তাকে তো চেষ্টা করা হয়েছে। তখন বললাম কি তোমাকে, ওনাকে নিয়ে বহু জায়গায় গেছে, কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হয়নি। ছাড়ানোটা মানে সেরাম হয়তো কোনো স্ট্রং লোকের কাছে গিয়ে পৌঁছায়নি যে ওর সঙ্গে কম্পিটিটর হতে পারবে বা ও ওকে বার করতে পারবে ওর শরীর থেকে। আর এখন উনি বয়স হয়ে গেছে, এখন আর ওনার, এবং প্রত্যেক রাত্রির বেলায় অমাবস্যাতে উনি চুল খুলে ছাদে পা ঝুলিয়ে বসে থাকে। একদিনকে আমার ওই যে দিদির শ্বশুর বাড়ি, ওই জামাইবাবু সাইকেল নিয়ে কাজ করে ঢুকছে রাত্রিবেলায়, উনি শুনতে পাচ্ছেন জামাইবাবু এই ছাদের পাঁচিলে পা ঝুলিয়ে, ওই ছাদের পাঁচিলে আরেকজন হয়তো কেউ ছিল, আমার জামাইবাবু কিন্তু অপোনেন্ট কে আছে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই মহিলাটি ওনাকে বলছে তুমি এত আসতে দেরি করলে কেন, আমি কখন দিয়ে ছাদে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, তুমি দুপুরেও যদি খাবার দাও ওরকম দরজার বাইরে খাবার। আর ওনাকে খাবার দিলে ওনার একার মতন খাবার না, মিনিমাম 3 জনের মতন খাবার দিতে হয়। তুমি যদি ওনার মাংস খাওয়া দেখতে না, তুমি অবাক হয়ে যেতে। পরের দিন দুপুরবেলা ওনারা তো না খাইয়ে ছাড়বেন না। আর আমি ভাবছি কতক্ষণে সকাল হবে আমি যাব। রাত্রিবেলায় এত বিটকেল ওই বাড়ি, ওই ঘরটা থেকে এত বাজে বাজে আওয়াজ আসছিল না, যেটা আমি অন ক্যামেরা তোমাকে বলতে পারবো না। মানে উনি এখনো ফিজিক্যালি অ্যাবিউজড হয় ওই আর কি যিনি আছেন ওনার কাছে। এখনো একটা সাউন্ড এত বিচ্ছিরি, তোমাকে আমি, মানে তুমি যতক্ষণ না যাচ্ছ ওখানে 1 নাইট স্টে করছো, তুমি ওনাকে দেখছো, তুমি ততক্ষণ বুঝবে না উনি এখনো বেঁচে আছেন। এবং এই জিনিসটা আজও ঘটে। আমি মাঝখানে ওই আমার ওই যে দিদির শ্বশুর বাড়ি, ওই দিদির মেয়ের সঙ্গে তোমার কানেকশন রয়েছে, ওই দিদির মেয়েকে বলেছিল তুই বিয়ে করবি না, আমি ওর শরীর ছেড়ে তোর শরীরেই যাব। এমনকি যেন ওর বিয়ের 1 বছরের মাথায় ওর ডিভোর্স হয়ে যায়। অদ্ভুত, ওই বাচ্চা মেয়েটার আমার থেকে অনেক ছোট, অদ্ভুত ভাবে ওর ডিভোর্স হয়, কোনো রিজন নেই, যেমন একটা কারণটা জানতে মানে কোনো কিছুই নেই। হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে, কেন বলা যাবে না। ওর তোমার ওর ব্যাপারটা হচ্ছে যে মানে ওর হাজবেন্ড হঠাৎ বাড়ি এসে ওর সঙ্গে কথা বলতো না, কেন বলতো না কি বলতো না আমি জানি না,
বলছে জানো তো মাসি, আমাকে মাসি বলে কারণ ওর মায়ের বোন মতন হই, জানো তো মাসি আমার ডিভোর্স হয়ে গেছে। একদিন শুনি, কি বলছিস রে, এই তো ওর একটা মেয়ে আছে জানো তো, এইটুকু, ওর 1 বছর পর একটা মেয়ে হয়েছিল, তারপরেই ডিভোর্স হয়ে যায়। কিন্তু সবাই বদনাম দিয়েছে ওই বাচ্চাটা হওয়ার পর নাকি ডিভোর্স। গ্রামের লোকেদের তো জানো কোনো কাজ নেই, এর তার নামে দোষ চাপিয়ে দিল, তুই আমার ছেলে খেয়েছিস, তুই আমার নাতি নাতনি খেয়েছিস, এইভাবে। কিন্তু ডিভোর্সটা হয়েছে ওর জন্য, ওই যে এন্টিটিটা আর কি ওনাকে, মানে ওই জিনটা, কারণটা ওকে না খুব সুন্দর দেখতে, আমার ওই দিদির মেয়েকে খুবই সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে, অল্প বয়স, এবং ওই ওরা তো একটা অল্প বয়সের মেয়ে খোঁজে, তো ও বলেছিল এ তো বয়স হয়ে গেছে, এ তো 2 দিন পর মরেই যাবে, তোকে তো ওই শরীর ছেড়ে আর একটা শরীরে ঢুকতে হবে, তো টার্গেট রেখেছে একে। ওর ডিভোর্স হয়ে গেল, তো বললাম তো তোমাকে যে তারপর মিটমাট করালো না, কিছুতেই কিছু হলো না। অথচ ওর দিদাই কিন্তু আমায় উপকার করে ওই লোকটির কাছে পাঠিয়েছিল ওই পেট থেকে ওষুধ তোলানোর জন্য। ওর দিদাও অনেক জায়গায় চেষ্টা করেছে, কিছুতেই কিছু হয়নি। আজও কথা বলে আমার সঙ্গে এই মেয়েটি, ওর একটা বাচ্চা মেয়ে রয়েছে, বলে মাসি আমার কি সর্বনাশ হলো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। পরের দিনকে যখন দুপুর বেলায় উনি ওই দোলনায় বসে মাংস খাচ্ছে, তুমি এতদিন টিভি সিরিয়ালে দেখেছো কটকট কটকট করে আওয়াজ হয়, আমরা যদি মাংসর হাড়টা কি ফেলে দিত খেয়ে, উনি ওই হাড়টাও খেয়ে নিয়েছে, আমি নিজে দেখেছি। তুমি যদি কোনোদিনও যেতে চাও আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব ওদের বাড়ি, তুমি জাস্ট দেখো। আমি পরের দিন যখন আমি ওখান থেকে মানে আমি ভাবছি ভগবান আমাকে তুই এখান থেকে বের কর, সারা রাত ঘুমোতে পারিনি ওনার চিৎকারের আওয়াজে। শুধু আমি না, ওনাদের বাড়িতে যারা থাকে তাদের তো অভ্যাস হয়ে গেছে উনি ওরকম চিৎকার করেন। আমার দিদি মানে আমার জেঠিমার মেয়ে, তার হাজবেন্ড, তার ওই ছোট 3 মাসের না 4 মাসের ওর মেয়েটা তখন ছোট, আমি, বাচ্চাটা তো নাই ছেড়ে দাও ঘুমিয়েছে, আমরা 3 জনে তো ভয়তে আমাদের ঘুমই নেই। পরের দিন সকালে বেরোবো, বেরোতে দেবে না, আমাকে বলছে তুই যাবি না, হাত ধরে তুই থাক না, তুই থাক না। তখন নর্মাল না না, ও নর্মালি থাকে না, ওর ঘর সবসময় অন্ধকার, সন্ধ্যাবেলাতেও অন্ধকার, রাত্রেবেলাতেও অন্ধকার, দুপুর বেলাতেও অন্ধকার, সবসময়। তুমি ওনার ঘরটা দেখলেই ভয় পাবে, এবং ভীষণ অগোছালো ঘর, ঘরটার ভিতরটা না ভীষণ অগোছালো। বুঝতে পেরেছি। তুই তো এতক্ষণ ধরে যেগুলো বললি, কিন্তু মেয়েটার ডিভোর্সের কারণটা কিন্তু তুই বলছি আমি তোমাকে। তো পরের দিন তো আমরা চলে আসি, আসার পর আমার প্রচন্ড জ্বর হয়, প্রচন্ড হাই ফিভার হয়। তো আমার মা কি করে, ওই ঘরোয়া টোটকা হয় দেখবে, বলতো না নজর লেগে গেলে 3টে শুকনো লঙ্কা নিয়ে গ্যাসে পুড়িয়ে দে, যখন ওটা করেছে একটু স্মেল বেরোয়নি, জানো, একটু স্মেল বেরোয়নি, 3বার এরকম ঘুরিয়ে দিয়েছিল। আমার অরা না প্রচুর উইক ছিল, যার জন্য ওই নেগেটিভ এন্টিটি আসতে প্রচুর হেল্প করতো। ইভেন কিছুদিন আমি এর আগে যে ব্রডকাস্টে তোমার সঙ্গে না অন্য জায়গায় বললাম শান্তদীপদের সাথে, সেখানে আমার নিজের সঙ্গে মানে আমার পজেসড হওয়ার ঘটনা আমি শেয়ার করেছি। আমি নিজে পজেসড হয়েছিলাম আমার হানিমুন ফেজে গিয়ে, তো সেটা আলাদা কথা, সেটা আমরা ওর চ্যানেলে শুনবো। হ্যাঁ 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 শুনে নিও। কিন্তু প্রচুর ওরা আমার উইক ছিল, প্রচুর। এখন আমি অনেকের গাইডেন্সে আছি বা অনেক কিছু জানতে পেরেছি, তারা আমাকে হেল্প করে, তারা আমাকে সেফটি প্রোটেকশন দিয়েছে, তারপরে আমি এখন ঠিক আছি, বা আমার বাড়ির লোকের কাছ থেকেও। কিন্তু ওয়ান্স আপন আ টাইম যে আমি প্রচুর উইক ছিলাম, আমি বললাম না প্রচুর শান্ত মেজাজের, এই যে এত কথা বলতাম না, তুমি এত 10টা কথা বললে আমি একটা উত্তর দিতাম, এরম ছিলাম। তো যাই হোক, জ্বর আসে, তারপর তো জ্বর আসে, মা ওরকম টোটকা করে ছাড়িয়ে দেয়। তার কিছুদিন পর, এই যে বললাম ওর ডিভোর্স হয়েছে, এই বেশ কিছুদিন আগেও ওর সাথে আমার ফোনে কথা হয়, তখন রাত 10টা। বাবু কেন ডিভোর্স হয়েছে রে তোর, কি এমন বয়সেই তো বিয়ে করলি, তোর ডিভোর্স হয়ে গেল, বাচ্চা মেয়ে 22-23 বছরের মেয়ে, আমার থেকে অনেক জুনিয়র। তো তখন বলছে জানো তো আমার দিদা অনেক চেষ্টা করেছিল, কিছু হয়নি, অনেক জায়গায় গেছিল, ওই যে আমার যে ঠাকুমাটি রয়েছেন ছোট আম্মা,
আমি আমার বাচ্চাটা হওয়ার পর আমি নিয়ে যাই মায়ের কাছে 2 দিনের জন্য থাকি। তখন ওই ছোট ঠাম্মা না আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এই তো এবার আমি সম্পূর্ণভাবে তোকে পাবো। তখন আমি বুঝিনি যে আমার ঠাকুমা কেন এই কথাটা বলেছিল বা কিছু। তার কিছুদিন পরেই আমার হাজবেন্ডের সঙ্গে অকারণে ঝগড়া হয়, আর আমিও বুঝিনি, ও বোঝেনি, আজকে ডিভোর্স, কোনো কারণ নেই। মানে ওই এন্টিটিটা চায় যে কোনো একটা ইয়াং মেয়ের শরীর এবার ও খুঁজছে, কারণ উনি উনি তো বয়স হয়ে গেছেন, যে মহিলাটিকে এতদিন ধরে উনি পাতিকতায় ভোগ করে গেছেন, তার তো এখন বয়স হয়ে গেছে, তার মধ্যে তার সেই ক্ষমতা বলো বা সেই এনার্জি লেভেল বলো কিছুই তার নেই। তো সেটা তো কমে গেছে, দিন দিন যাচ্ছে যখন সেটা তো কমতে থাকছে না। এবার ও একটা নতুন শরীরের সন্ধানে রয়েছে, আর ও প্রথমেই বলেছিল যে আমি যখন এ মরবে আমি এর শরীর ছেড়ে ওর শরীরেই ঢুকবো। যার জন্য ওর মা অনেক চেষ্টা করেছে যে ওকে এই বাড়িতে না এনে ওর মার এখন ফ্ল্যাটে থাকার চেষ্টা করছে। বাট এমনও হয়েছে, বলছে জানো যেদিনকে মাথায় হাত বুলিয়েছে রাত্রিবেলায় ঘুমিয়েছি, জানলা খোলা ছিল, গ্রামে তো অত এসি টেসি নেই ওদের, জানলা খোলা ছিল, বলছে একটা হাওয়ার মতন কালো রঙের এরম ঢুকলো, সে পুরো বলছে হাতে ফাতে পুরো লোম ভর্তি, জানো তো। আর উঠে না আমার বুকের ওপর বসে আছে। আমি মাকে ডাকতে পারছি না, আমি বাবাকে ডাকতে পারছি না, মানে পুরো বোবা হয়ে গেছি আমি। পরের দিন সকালবেলা আমার পুরো হাতে ফাতে গলায় পিঠে শুধু স্ক্র্যাচের দাগ নোকের। এখন কি অবস্থা? ও একই গ্রামেই থাকে, ওখানেই থাকে? না, এখন ওর মারাই কলকাতায় বেহালাতে ফ্ল্যাট কিনে চলে এসেছে। কিন্তু মেয়ে দেখো, ওটা গ্রামের বাড়ি, ওর মা বাবাকে তো যেতেই হবে। তো দিদি জামাইবাবু গেলেও মেয়েটাকে আর নিয়ে যায় না, কারণ কোন দিন ওই বয়স্ক মহিলাটি আছেন, কোন দিন নেই। কিন্তু দেখো কতদিন এরকম পালিয়ে পালিয়ে বেড়াবে, ওকে তো একবার না একবার হলেও যেতে হবে। আর ওরা যাদের দিকে নজর ফেলে তো তাকেও কিছু না কিছু ভাবে ওকে খুঁজবে। কোনো ওর মায়ের ওটাই চিন্তা যে মেয়েকে কি করবে, একটা বাচ্চা ছোট নাতনি আছে।